আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা খুব দ্রুতই উঠিয়ে নেওয়া হবে এমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধান সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বেলা ১টার দিকে বরিশালে পৌঁছান আইন উপদেষ্টা। সরাসরি শঙ্কর মঠ পূজা মণ্ডপে তাকে স্বাগত জানান বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এরপরই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম। আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু যেন একটু হয়ে যায়, কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। সবশেষে এবারের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে বলেন আইন উপদেষ্টা। মনিরা কাজুরি, ৭১। অন্তর্বর্তী সরকারে জামায়াতের ছায়া দেখছে বিএনপি। বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, প্রশাসনে বিভিন্ন জায়গায় জামায়াতের সমর্থকরা বসে আছে। অন্যদিকে আরেক বিএনপি নেতা ডক্টর জাহিদ জুলাই হত্যাকাণ্ড এবং অতীত ভূমিকার জন্য আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। নবমী পূজা উপলক্ষে পল্টন কমিউনিটি সেন্টার মণ্ডপে কুশল বিনিময় করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই পূজায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণের লেকে মাছের পোনা ছাড়ার কর্মসূচিতে যোগ দেন রিজভী। সেখানে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল সরকারকে দখল করেছে। জামাত ইসলাম নাকি এই বর্তমান সরকারের ছায়া সরকার, তারা প্রত্যেকটা জায়গায় তাদের লোক বসাচ্ছে। কেন এটা হবে? তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে। তো এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে আসুন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণই, আইন আদালত নয়। দলটিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপি সব সময়ই আওয়ামী লীগের বিচারের সোচ্চার বলেও জানান এই নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জামায়াতে ইসলামীতে কি শেষ হতে যাচ্ছে ডক্টর শফিকুর রহমানের অধ্যায়? গঠনতন্ত্র অনুযায়ী এই ডিসেম্বরেই নতুন আমির নির্বাচন করবে দলটির দায়িত্বপ্রাপ্তরা। এক্ষেত্রে পরপর 2 মেয়াদে 6 বছর আমিরের দায়িত্ব পালন করা ডক্টর শফিকুর রহমান এবারও আলোচনায় আছেন বেশ জোরে সোরেই। দলটির সেক্রেটারি জানিয়েছেন, গোপন ভোটে রুকনরা বেছে নেবেন তাদের শীর্ষ নেতাকে। তবে এক্ষেত্রে প্রার্থী হতে পারবেন না নারীরা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক।
শেষের পথে জামায়াতের আমিরের মেয়াদকাল। আগামী ডিসেম্বরেই হবে নতুন আমির সন্ধানের নির্বাচন। আমির নির্বাচনে কি আবারও আসতে যাচ্ছে পরিবর্তন, নাকি টানা তৃতীয়বারের মতো এই পদে থেকে যাবেন ডাক্তার শফিকুর রহমান, তা জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দেশের ৭৯টি সাংগঠনিক জেলায় ভোট দেবেন ১ লাখেরও বেশি জামায়াত রুকন। মোস্ট প্রবাবলি ৭৯টা সাংগঠনিক জেলা আছে এবং প্রত্যেক জেলায় একজন প্রিজাইডিং অফিসার যাবে। সেখানে ভোটারদেরকে ওনারা এক জায়গায় জড়ো করবেন এবং ব্যালট দেবেন, ভোট গ্রহণ করবেন গোপনে। পরবর্তী জানুয়ারি আসবার আগে নতুন আমিরের নাম ঘোষণা এবং শপথ গ্রহণ সম্পন্ন হবে। তবে আমির পদে লড়ার কোনো সুযোগ নেই নারী রুকনদের, থাকছে কেবলই ভোটের অধিকার। আমাদের প্রার্থী হওয়ার যোগ্যতা হলো তাকে রুকন হতে হবে। সব রুকনই, শুধু মহিলারাই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমির হতে পারে না, তারা ভোট দিতে পারে। সব পুরুষ রুকনই আমির নির্বাচনে ভোট পাওয়ার যোগ্য। ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য 3টা নামকে সামনে নিয়ে আসা হয়, তারপরে আবার বলে দেওয়া থাকে নির্বাচন যে সার্কুলারটা যায় যে ভোট দেওয়ার সুবিধার্থেই একটা প্যানেল প্রস্তুত করা হলো, কিন্তু যে কোনো ভোটার এই প্যানেলের বাইরে যে কোনো রকমকে ভোট দিতে পারবেন। নির্বাচিত আমিরের কার্য পরিচালনার জন্য গঠন করা হবে পরামর্শ কাউন্সিল বা মজলিসে শুরা। সেখান থেকে উঠে আসবে দলের পূর্ণাঙ্গ কমিটি। সেই শুরার সাথে পরামর্শ করে উনি ওনার নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, ডিপার্টমেন্টাল সেক্রেটারি, এই সব নিয়োগের যে সমস্ত বিধান আছে এটা আমির জামাত তার মজলিসে শুরার সাথে পরামর্শ করেই সম্পন্ন করেন। সামনেই জাতীয় নির্বাচন, তবে তা সামনে রেখে আমির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান এই নেতা। ভোট গ্রহণের সিদ্ধান্ত হলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভোট গ্রহণটা আমরা ম্যান্ডেটরি করতে পারি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে বৈঠক করেন তারা। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। আর একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ জানান। নির্বাচনে এবার সবাই ভোট দিতে পারবে, আর সেই ভোট রাতে নয় দিনেই হবে, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আর শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, বিগত সরকারের আমলে শাপলা হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বুধবার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথা জানিয়েছেন তারা। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। সকালে রাজধানীর বকশী বাজারে সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এখানে অতিথি ও আলোচকরা আলিয়া মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, প্রেক্ষাপট ও গৌরবের নানা দিকের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা অভিযোগ করেন, রাজনীতিকরা তাদের প্রয়োজনে ছাত্রদের ব্যবহার করেন। তিনি কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল এন্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। অতীতে ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে হয়রানির পাশাপাশি জঙ্গি নাটক সাজানো হতো বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানান তারা হয়রানির শিকার হতে হয়েছে এবং আমার মানুষের পোশাকের কারণে তারা শহরে একটা নাগরিক মর্যাদা নিয়ে যে শহরে চলাফেরা করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সেটা তার করা হয়নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। আমি নিজে বলতে পারি, এই যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল,
সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগণ, এটাই সামাজিক চুক্তি বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা জানিয়েছেন তিনি। আরও বলেন, ছাত্র জনতার বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সরকারের বৈধতা দিয়েছে, তাই আগামীতে কিভাবে নির্বাচন হবে তা জনগণই নির্ধারণ করেছে। মতবিনিময় সভায় জেলা বিএনপির যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এই নির্বাচনকে ভণ্ডুল করতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবেই। খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। সকাল থেকেই দূরপাল্লার কিছু কিছু গাড়ি সেখান থেকে ছেড়ে গেলেও বাস চলাচল এখনও পুরোদমে শুরু হয়নি। ৪ দিন পর সকাল থেকে শহরের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি এবং গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি এবং পুলিশের তৎপরতাও দেখা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, জনজীবন এখন স্বাভাবিক হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতে ছাত্র জনতার ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেয়া ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল আছে। গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমাদের কোনো সমস্যা হইতেছে। গাড়িগুলো ভালো মতন চলতেছে, স্বাভাবিকের ভিতরে আসছে, আমরা ভালো মতন যাচ্ছি। আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি যাইতে পারতেছি। যেহেতু স্বাভাবিকে আসছে, সেহেতু আমরা আবার যাচ্ছি। এবারে পূজার খবর। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। মহিষাসুর বধ শেষে ধরায় বর্ষিত হয়েছে শান্তির বাড়ি। মণ্ডপে নবমী বিহিত পূজায় পূজিত হয়েছে দেবী দুর্গা। হয়েছে যজ্ঞ। নবমীর সন্ধ্যাতেই শেষ দেবী দর্শন। বৃহস্পতিবার বিজয়া দশমীতে দেবী ফিরবেন কৈলাসে। মহানবমীর আরও খবর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। মহিষাসুর বধ করেছেন, নবমীতেই দেবী দুর্গা বিজয়া। ভক্তের মনে তাই প্রশান্তি। শান্তির বাড়ি বর্ষিত হচ্ছে, মার বিজয় হয়েছে, আমাদেরও বিজয় হয়েছে, নারী শক্তির বিজয় হয়েছে। আমরা সবাই আনন্দিত। নারী সবসময়ই আদ্যা শক্তি এবং সেই শক্তির বলেই আমরা এই পৃথিবীতে শান্তি সহ বসবাস করছি আর কি। তা আমরা আশা করি যে এই অশুভ শক্তির বিনাশের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। অনেক মজা হচ্ছে, আজকে জমজমাট করে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এমনকি এখন একটু পর আমাদের এখানে অঞ্জলি শুরু হবে। মায়ের কাছে একটাই চাওয়া, বিশ্বের সকলে সুখী হোক, সকলে শান্তি আনন্দে থাকুক, সকলে মায়ের কৃপা লাভ করুক। নবমী বিহিত পূজায় ষোড়শ উপাচারে পূজা পেয়েছেন মহামায়া দেবী। ঢাকে শঙ্খে মুখর মণ্ডপ। যজ্ঞের মধ্যে প্রার্থনা ছিল, হে মা, আমরা তোমার কাছে তোমার সন্তান, আমরা মন্ত্রহীন, ভক্তিহীন, শক্তিহীন। তুমি ভক্তি প্রদানকারী, তুমি ভক্তি প্রদানের মাধ্যমে আমাদেরকে সর্ব কাজে সুসম্পন্ন করেছ, আজও করবে, ভবিষ্যৎও করবে। এই প্রত্যাশা তোমাকে যজ্ঞ অর্পণ করেছি। উত্তরা সার্বজনীন মন্দিরের পূজায় দেবী দর্শনের শেষ সন্ধ্যাও থাকবে মুখর। সন্ধ্যায় আমাদের কমিটির আরতি প্রতিযোগিতা আছে, যেটা সবথেকে আকর্ষণীয়। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আরতি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের যথারীতি সবসময় আমরা যেটা করে থাকি, তাদের পুরস্কারের ব্যবস্থা থাকবে। বিজয়া দশমীতে দেবী ফিরবেন দোলা বা পালকিতে চড়ে। বিশ্বাস, ধরায় মহামারী, খরা বা দুর্যোগের আশঙ্কা, তবে
ভক্তের প্রার্থনায় সে আশঙ্কা দূর হবে। মহিষাসুর বধের আনন্দ একই সঙ্গে আগামীকাল বিজয়া দশমীতে দেবী দুর্গার বিষাদের সুর, সব মিলিয়ে নবমীর পূজা মণ্ডপ। ভক্তের প্রত্যাশা আসছে বছর আবার হবে। পার্থ সঞ্জয়, ৭১, উত্তরা সার্বজনীন মন্দির, উত্তরা, ঢাকা। এদিকে শারদীয় নবরাত্রির শেষ দিনে আজ পূজিত হচ্ছেন মহামায়া। দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার ক্ষণ, বিজয়ের আনন্দ আর বিদায়ের বিষণ্ণতা নিয়ে হাজির নবমী। বৃহস্পতিবার বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মহানবমীতে চলছে দুর্গা দেবীর আরাধনা। সকালে নবমীর কল্পারম্ভ ও বিহিত পূজায় গভীর প্রার্থনায় ভক্তরা। ষোড়শ উপাচারের সাথে ১০৮টি পদ্ম আর নানা নৈবেদ্যে চলে পার্বতীর পূজা, দেয়া হয় আহুতি। নবমী তিথির শেষ সময়ে দেবী দুর্গতি নাশিনী আরাধনা পূজা, দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ। এই সন্ধিক্ষণেই দেবী দুর্গা চামুণ্ডা রূপে মহিষাসুরকে বধ করেন, সব অশুভ বিনাশ হয়। আমাদের আজকে ষোলকলায় পূর্ণ শান্তি, আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি, আমাদের মর্তবাসীর জন্য, সকলের জন্য একটা পূর্ণ মুক্তি। দেবী চলে যাবেন সেই অনুভূতি আর সকল অশুভ বিনাশের আনন্দ ধ্বনি মিলে ভক্তদের মাঝে হয় মিশ্র উপলব্ধি। ওয়েটটা আসলে খুব সুন্দর। এখন হচ্ছে যে বিদায়, মানে কালকে বিসর্জন, সেটার একটা কোথায় যেন চলে যাবে, আসছে বছর আবার হবে, মনকে আমরা সান্ত্বনা দেই। সমাজে যে অসংলগ্নতা বা সমাজে যে অসামাজিকতা, সেগুলো মাতার দিব্য শক্তির মধ্য দিয়ে সে শক্তিকে বিনাশ করেছেন। ঠাকুরের কাছে এই আশা করি এইবার যেমন আমরা সুখে শান্তিতে ভালোভাবে নির্বিঘ্নে পূজা সেলিব্রেট করতে পারছি, পরের বারও যেন ঠিক এইভাবেই আমাদের দেশে শান্তি বজায় থাকে। আই এম ফ্রম নর্থ সাইড অফ ইন্ডিয়া and that too Jammu, so it's very close to us. We enjoy this Durga Puja very much. নবরাত্রির এই দিনে সিদ্ধিধাত্রীর উপাসনায় সংসারে সুখ আর সমৃদ্ধির কামনা করেন অনুসারীরা। বাকি সময়টা আনন্দ নিয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের প্রত্যাশা থাকে সবার। মন খারাপ তো হয়, কিন্তু তার মাঝেও এই উৎসবটা প্রতি বছর একবার আসে, খুব ভালো লাগে, ফ্যামিলির সাথে এনজয় করি। তো আজকে সারাদিনটা চেষ্টা করব বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে মাকে একটু দেখার জন্য। কালকে যেহেতু দশমী, কালকে শাঁখারি বাজারের মণ্ডপগুলো দেখার ইচ্ছা আছে, একের পর এক পুজো দেখতে পারবো। পরিবারের জন্য যাতে এই লিস্টটা লম্বা হয় এবং না পাওয়ার লিস্টটা যাতে ছোট হয়, এটাই প্রার্থনা। অসুর বধ করার আনন্দ নিয়ে নবমী উদযাপন করে দশমীতে দেবীকে বিদায়ের অপেক্ষায় রয়েছে ভক্তরা। তাই মণ্ডপে মণ্ডপে যেমন আনন্দ বিরাজ করছে, তেমনি একটা বিষাদের সুর বিরাজ করছে। তাই ভক্তরা মায়ের কাছে প্রত্যাশা করে বিশ্বময় যেন শান্তি বজায়। পাধানা ন্যান্সি, ৭১, ঢাকা। সংবাদ সংযোগে আরও একটি বিরতি নিচ্ছি, ৭১-এর সাথেই থাকুন। বেলি রোড এবং খিলগাঁও অগ্নিকাণ্ডের পর রাজধানীতে নতুন রেস্তোরাঁ খোলার জন্য জায়গা ভাড়া দিচ্ছে না বেশিরভাগ ভবন মালিক। এর ফলে নতুন শাখা খোলা যাচ্ছে না, আর কেউ ব্যবসায় আসতেও পারছে না। রেস্তোরাঁ ব্যবসায়ীরা আশঙ্কা করে বলছেন, কমপ্লায়েন্সহীন এবং অগ্নিকাণ্ড ও হয়রানির ভয়ে হয়তো ভবন মালিকরা জায়গা ভাড়া দিতে চাচ্ছে না। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন ৪৬ জন, আহত হন অনেকে। এরপর জুনে খিলগাঁও আগুন লাগে আরও একটি রেস্তোরাঁয়। নিহত না হলেও তখন দগ্ধ হন কয়েকজন। রাজধানীর রামপুরায় এই রেস্তোরাঁয় ক্রেতা সমাগম সন্তোষজনক। এর আরও একটি শাখা আছে খিলগাঁওয়ে। মালিক বলছেন, রাজধানীতে তিনি আরও শাখা খুলতে চান, কিন্তু কোনো ভবনেই রেস্তোরাঁর জন্য ভাড়া পাওয়া যাচ্ছে না। বাড়ির মালিকদের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে যে রেস্টুরেন্ট ব্যবসা মানে একটা বড় ধরনের একটা ঝামেলার ব্যবসা। কমপ্লেক্সমেন্ট একটা ব্যবসা করতে গেলে ৩ থেকে ৫,০০০ স্কোয়ার ফিট লাগে। এত বড় জায়গা কমার্শিয়াল স্পেসে পাওয়াটাও সংকট। মালিক সমিতির দাবি, নতুন রেস্তোরাঁর জন্য সরকারের কয়েকটি দপ্তরের
অনুমোদন লাগে। বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট চলতেছে এবং বহু বাড়িওয়ালা রেস্তোরাঁ ছেড়ে দিতে বলছে, বহু ব্যবসায়ী পথে বসে গেছে। ডিসি লাইসেন্স, পর্যটন লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স পর্যন্ত 2 সিটি কর্পোরেশনে কেউই বাংলাদেশে ঢাকা শহরে দিচ্ছে না। তো এইভাবে তো ব্যবসা করা ভেরি ডিফিকাল্ট। নগর পরিকল্পনাবিদরা বলছেন ভবনের কমপ্লায়েন্স করা রেস্তোরাঁ মালিকদের দায়িত্ব নয়, এটি তদারকির দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। রেস্টুরেন্ট করার ক্ষেত্রে যথেষ্ট চার রয়েছে, এটা সত্য, অনস্বীকার্য, কিন্তু তাকে নিরাপদ কার্যক্রম পরিচালনার নীতিমালা তৈরি করা রেস্টুরেন্ট মালিকদের দায়িত্ব নয়। এটি সরকারের, গণপূর্ত মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগ সাজস্য করা দরকার। অগ্নি নির্বাপন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলছেন ভবনের নকশা অনুমোদন এবং এটি কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য সরকারের কয়েকটি মন্ত্রণালয় থাকলেও তাদের আইনে সমন্বয় নেই। কিভাবে বিল্ডিংটা কোনভাবে কমার্শিয়ালি হবে না আপনার আবাসিক হবে, এটা কিন্তু উল্লেখ করা থাকে। আসলে বিভিন্ন সংস্থাগুলোর যে নিয়ম নীতিগুলো আছে এর মধ্যে অনেকটা বৈষম্য আছে এবং নিয়ম নীতিগুলোর মধ্যে কিন্তু সঠিকভাবে কিন্তু সমন্বয় নাই। মালিক সমিতি বলছে ঢাকা শহরে প্রায় 25,000 রেস্তোরাঁ থাকলেও বেইলি রোড এবং খিলগাঁও অগ্নিকাণ্ডের পর এই ব্যবসার তেমন একটা সম্প্রসারণ হয়নি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। সংবাদ সংযোগে আরও একটি বিরতি নিচ্ছি, 71-এর সাথেই থাকুন।